ওয়েলকাম ব্যাক টু রোমার রুট। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা আছি মন্দারমণিতে। আজকে 1 জানুয়ারি 2025, বছরের প্রথম দিন। আর আজকে আমরা বছরের প্রথম দিন শুরু করলাম মন্দারমণির বিচ থেকে। তো আজকের ভিডিওই থাকছে আমাদের মন্দারমণি ভ্রমণের প্রথম দিন, আর হুগলি থেকে মন্দারমণি যাওয়ার রাস্তারও একটা থাকবে বিস্তারিত বিবরণ। তো আশা করি আপনাদের এই ভিডিওটা আজকেরও অন্য দিনের মতো ভালোই লাগবে। তো রাস্তাটা আজকে আমাদের শুরু হয়েছে যথারীতি এবারের মতো সেই হুগলি থেকেই। আর আমরা রাস্তায় শাহ হোটেলে একটা ব্রেক নিয়েছিলাম, এটা আমাদের ফার্স্ট টি ব্রেক। তো টি ব্রেকটা নেওয়ার পরই আমরা কিছুটা জিরিয়ে নিয়ে শুরু করলাম, কারণ অনেক সকালবেলা শুরু করেছিলাম, 9টার ভেতরে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। আর শীতের সকালে 9টার ভেতরে বেরোনোটা অলরেডি একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট মনে হয়। তো মোটামুটি এখানে একটা টি ব্রেক নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে স্টার্ট দিয়েছি। এরপর নেক্সট স্টপটা মোটামুটি কোলাঘাটেই হবে, তার মাঝখানে আর কোনো স্টপ নেই। তো এই লাইনে অন্যান্য সব ধাবার মতো দিল্লি রোডের সাইডে এই ধাবাটাও কিন্তু নিজের চায়ের জন্য খুবই বিখ্যাত। যদিও আমি চা খাই না, কিন্তু মোটামুটি এদের এখানে সকালবেলা নিয়ে নিয়েছিলাম একটা বিস্কিট, আর সেটাই ছিল আমার নর্মাল ব্রেকফাস্ট বলা যেতে পারে। দিয়ে আমরা স্টার্ট করে দিলাম এখান থেকে আমাদের সফর। তো এখান থেকেই শুরু হলো আমাদের মেন জার্নি। তো যত রাস্তা এগোচ্ছে আপনারা বুঝতেই পারছেন, এটা আমরা তত 4 লেন রাস্তার দিকে এগোচ্ছি। রাস্তা নিয়ে তো কিছু বলারই নেই, রাস্তা নিয়ে হয়েছে অনেক অনেক পরিবর্তন লাস্ট কয়েক বছরের মধ্যে, যার ফলে আমাদের কানেক্টিভিটি কিন্তু হুগলির সঙ্গে দীঘার আরও অনেক খুলে গেছে। তো যার ফলে আমাদের মতো ফ্রিকোয়েন্ট ট্রাভেলারদের জন্য এটা খুবই ভালো খবর যে এখন কিন্তু আমরা আরও তাড়াতাড়ি এই রাস্তার মাধ্যমে পৌঁছে যেতে পারবো হুগলি থেকে দীঘা অবধি। তো খড়গপুর যাওয়ার রাস্তা, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই রাস্তাটা ধরেই আমাদের চলে যেতে হবে ধুলাগড়ি টোল প্লাজাতে। এটা আমাদের রাস্তার মধ্যে প্রথম যে টোল প্লাজাটা পড়েছে। এছাড়াও রাস্তাতে আমরা এরপরে আরেকটা টোল প্লাজা পেয়েছিলাম, কিন্তু মোটামুটি এটাই আমাদের ফার্স্ট টোল প্লাজা। আর এছাড়াও রাস্তায় আরও যতটা ওয়াইড হচ্ছে, রাস্তা আরও যতটা সুন্দর হচ্ছে, তার ফলে কিন্তু আরও বলা হচ্ছে আগামী কয়েক বছরে হয়তো একটা টোল প্লাজা আরও বাড়তে পারে। তো দেখতে দেখতে আমরা ক্রস করে নিলাম কোলাঘাট ব্রিজ। তো এইটা যারা যারা লং ডিস্টেন্স ট্রাভেল করেন ট্রেনের মাধ্যমে, তাদের কাছে তো এই জায়গাটা খুবই ফ্যামিলিয়ার হবে। তো আমরা যারা মেনলি রোড ট্রিপ করি, তো প্রায় আমি 2 বছর পর এই রাস্তাটা দিয়ে এলাম। তো যথারীতি এই রাস্তাটা যতটা সুন্দর ছিল ঠিক ততটাই আছে, খুব ভালোভাবেই মেনটেন বলতে হবে। আর কিন্তু এইখান থেকে যত আমরা কোলাঘাটের দিকে যাচ্ছি, আমাদের হুগলিতে কিন্তু কম্পারেটিভলি আমি বলবো কোলাঘাটের থেকে বেশি ঠান্ডা ওয়েদার, কারণ যত আমরা এইদিকে যাচ্ছিলাম তত কিন্তু গরম লাগতে শুরু করছিল, আর গরম জায়গাটা আর গায়ে রাখা যাচ্ছিল। কিছুক্ষণ পর তো রোদের তেজ এতটাই বেড়ে গেছিলো যে আমাদেরকে গাড়ির ভেতরে এসিটা পর্যন্ত চালিয়ে দিতে হলো। কিন্তু যাই হোক, এটা তো মোটামুটি একটা রাস্তার পার্ট অ্যান্ড পার্সেলই, যে নানা রকম জায়গায় নানা রকম ওয়েদার হবেই। আর মোটামুটি কিন্তু আজকের দিনটা ছিল যাত্রার জন্য একদমই মনোরম, কারণ অতিরিক্ত রোদের তেজও ছিল না, আবার অতিরিক্ত ঠান্ডাও ছিল না। তো যার ফলে এবার আমরা যত কন্টাইয়ের দিকে বা কোলাঘাটের রাস্তাটা ধরে কন্টাইয়ের দিকে এগোচ্ছি, আমরা এটাও বুঝতে পারলাম যে যাওয়ার পথে কিন্তু এখানকার খুবই বিখ্যাত শেরে পাঞ্জাবে হয়তো দাঁড়ানো যাবে না। তাই এবারটায় আমরা যাওয়ার পথে দাঁড়িয়েছিলাম রাস্তারই লেফট হ্যান্ড সাইডে শেরে বেঙ্গল রেস্টুরেন্টে। তো শেরে বেঙ্গলও লাস্ট কয়েক বছরে এখানে হওয়ার পর থেকে শেরে পাঞ্জাবের অনেকগুলোই কাস্টমার্স নিচ্ছে, কারণ এটাও মোটামুটি ভালোই খাবার করছে। বলছে নাকি যারা যারা এখানে এর আগে খেয়ে গেছে, এটা আমাদের এখানে প্রথমবার ছিল। তাই আমরা এবারে শেরে বেঙ্গলটা ট্রাই করে দেখছি যে মোটামুটি এদের খাবার কীরকম। কারণ কোলাঘাটে তো আমরা সবাই জানি যে দুটো যে বড় প্লাজা আছে, একটা এক্সপ্রেস ফুড প্লাজা আর একটা আমাদের শেরে পাঞ্জাব, এটাই তো এখানকার মেন আকর্ষণ। কিন্তু এই নতুন নতুন জায়গাগুলোকেও সাপোর্ট করা উচিত, তাই আমরা এই জায়গাটাতেও ট্রাই করলাম। মোটামুটি এদেরও হয়েছে এখানে 8-10 বছর হয়েছে এখানে বিজনেস করছে। তো এদের এখানে যে ফ্যামিলি রেস্টুরেন্ট পার্টটা আছে সেটা এদের আন্ডারগ্রাউন্ডে, এটা পুরোপুরি এয়ার কন্ডিশন। তো দেখতেই পাচ্ছেন সুন্দর ইন্টেরিয়ার্স করেছে। এবার ইন্টেরিয়ার্সে তো হলো না, মেন হলো এদের ফুডটা কীরকম হয়। আর মোটামুটি ফুড রেটস কিন্তু বলা যেতে পারে একদম অ্যাট পার। তো ফুড রেট এরকম রাস্তার ধারে রেস্টুরেন্টে যেরকম হয় একদমই সেরকম। তো আমরা অর্ডার করে দিলাম আলু পরাঠা। আলু পরাঠার সার্ভিং টাইমও ছিল একদমই তাড়াতাড়ি, মোটামুটি আমরা আধ ঘন্টার ভেতরেই পুরো সার্ভিংটা অন টাইম পেয়েছিলাম। তো যার ফলে আমাদের ট্রাভেল ডিস্টেন্সটা খুব একটা বেশি হ্যাম্পার হয়নি, কারণ এরকম একটা লং ডিস্টেন্সে আপনারা জানেনই যে হাতে অনেকটা টাইম নিয়ে যেতে হয়। তাই রাস্তাঘাটে কিন্তু কোনো একটা জায়গাতে যদি টাইম ওয়েস্ট হয়ে যায়, সেটা কিন্তু পরের ক্ষেত্রে মেকআপ করাটা একটু মুশকিল হয়ে যায়। তো এবার যদি খাবার কোয়ালিটিতে আসি, তাহলে বলতেই হবে যে এদের এখানে চাটা কিন্তু ওয়ার্থ মেনশনিং, চাটা খুবই ভালো ছিল। যদিও আমি কফি অর্ডার করেছিলাম, কারণ আমি চা খাই না, যদি না সেটা দার্জিলিং টি হয়। এনিওয়েজ, তো এখানকার কফিও খুবই ভালো ছিল। আর মেনলি আলু পরাঠা, সেটাকে নিয়ে আর আলাদা করে কি বলবো, মোটামুটি সব জায়গায় যেরকম হয় সেরকমই, তো আলাদাভাবে কিছু বলার নেই। তো তাড়াতাড়ি এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আমরা চলে গেলাম আমাদের পথে, বেশি সময় নষ্ট না করে চলে গেলাম আবার ব্যাক টু আমাদের বাহন। আর এখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হচ্ছে। এখানকার পরে আমরা হয়তো আর একটা শর্ট ব্রেক নেবো, তারপর ডিরেক্টলি সেই মন্দারমণি। তাই বলাই বাহুল্য, একদমই আর সময় নষ্ট না করে এখান থেকে আমরা চললাম সোজা ধুলাগড়ি টোল প্লাজার পথে, কারণ এইটা আমাদের এই রাস্তার হলো প্রথম টোল প্লাজা। এরপরও আমরা আর একটা টোল প্লাজা পেয়েছিলাম। আর মোটামুটি রাস্তা নিয়ে তো আলাদা করে কিছুই বলার নেই, খুবই সুন্দরভাবে রাস্তাটা মেনটেন, যেটা দেখতে খুব ভালো লাগে। আমাদের বাঙালির 1 নম্বর টুরিস্ট স্পট দীঘা মন্দারমণি, আর তার রাস্তা যখন এতটা সুন্দরভাবে আমরা মেনটেন দেখি, তখন বাঙালি হিসেবে খুব ভালোই লাগে।
তো এসে গেছি আমরা আমাদের এই নেক্সট টোল প্লাজাতে। এটার নাম হলো খুব সম্ভবত সোনাপাটিয়া টোল প্লাজা। তো এটা আমাদের নেক্সট আর ফাইনাল টোল প্লাজা ছিল। এরপরে যে টোল প্লাজাগুলো হচ্ছে এগুলো সবই তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। তো দেখতে ভালো লাগছে যে ওই রাস্তাগুলো আমরা এমনি ইউজ করে নিতে পেরেছিলাম, এখন টোল প্লাজা টোল দিতে হয়নি, কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে যখন শুরু হবে ওগুলো, তখন ওটাতেও দিতে হবে। তো এরপর রাস্তার কথায় যদি আসি তাহলে বলতেই হয় যে যারা হয়তো প্রথমবার ট্রাভেল করবেন বাই কার টু দীঘা মন্দারমণি, তাদের জন্য কিন্তু রাস্তার এই ডেস্টিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ল্যান্ডমার্ক, সেটা হলো নন্দকুমারটা। কারণ এই নন্দকুমার ল্যান্ডমার্ক থেকে কিন্তু আপনাদেরকে একটা প্রপার ইউটার্ন নিয়ে রাইট হ্যান্ড ডিরেকশানে চলে যেতে হবে। সেই রাস্তাটাই আপনাদের সোজা নিয়ে চলে গেছে দীঘা মন্দারমণির দিকে। তো এই রাস্তাটা এর আগে যখন গুগল ম্যাপস ট্যাপস ছিল না, ছোটোবেলা যখন আসতাম, তখন প্রায় অংশেই আমাদের যারা ড্রাইভার দাদারা নিয়ে আসতো তারা এই জায়গাটা নিয়ে একটু কনফিউজ থাকতো। তো এই জায়গাটা নিয়ে ওই জন্য আমার মনে হলো যে এই টার্নিং পয়েন্টটা নিয়ে ভিডিওটা করে নেওয়াটা খুবই দরকার, যাতে ফিউচারে যারা হয়তো আসবেন, কারণ অনেক ক্ষেত্রে এরকম হয় যে বাইরে গিয়ে হয়তো প্রপারলি গুগল ম্যাপস ওয়ার্ক করে না নেটওয়ার্ক কনজেশনের জন্য। যদিও এখন আমাদের নেটওয়ার্ক অনেকটাই স্ট্রং 4G এসে যাওয়ার পর, তবুও এই রাস্তাটা কিন্তু একটা আলাদাই নস্টালজিক ফিলিং এনে দেয় যারা আমরা ফ্রিকোয়েন্ট দীঘা মন্দারমণি ট্রাভেল করি। রাস্তায় আর মেজর কোথাও ব্রেক নিতে হয়নি, তাই এরপর আমরা ডিরেক্টলি আর কিছুক্ষণের সময়, খুব জোর হয়তো 1-1.5 ঘন্টা লেগেছিল, এখান থেকে আমরা চলে এলাম আমাদের মন্দারমণির এই হোটেলে, যার নাম হলো হিন্দুস্তান ইন। এর সম্বন্ধে অনেক রিভিউ শুনেছিলাম, তো মোটামুটি এদের লোকেশনটা খুব ভালো। আর এদের সবথেকে বড় ইউএসপি হলো এদের রুম রেটস। এদের রুম রেটস বলা হয় নাকি মন্দারমণি সার্কিটের মধ্যে সিজনের মধ্যেও থাকে কিন্তু অ্যাট লোয়েস্ট, কারণ মোটামুটি আপনারা আশা করতে পারেন 3-3.5 থাউজেন্ডের মধ্যে কিন্তু আপনারা সি ফেসিং রুমস পেয়ে যাবেন সিজনের মধ্যেও, যেটা কিন্তু মন্দারমণি একটা কম্পারেটিভলি এক্সপেন্সিভ জায়গা, কারণ ওদের স্টে আর ফুড কস্টটা একটু কম্পারেটিভলি দীঘা সাইডের থেকে এক্সপেন্সিভ হয়, কিন্তু মোটামুটি এরকম একটা রিসর্টের জন্য এটা একদমই ওয়ার্থ ইট। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের একটা সুন্দর পার্কিং আছে, যেখানে পার্কিং করে নিয়ে আপনারা চেক ইন করতে পারবেন। আর চেক ইনের সময় ওরা হাজির হয়ে গেছিলো এই ওয়েলকাম ড্রিঙ্কসগুলো নিয়ে। ওয়েলকাম ড্রিঙ্কসটা যদিও অ্যাজ সাচ আমার খুব একটা ভালো লাগেনি, ওটা প্লেন রাসনাটাকি গুলে নিয়ে চলে এসেছিলো, তাও এই জেস্টারটা আমাদের ওদের খুব ভালো লেগেছিলো। তো আমাদের রুমটা দেওয়া হয়েছিল একদম ফার্স্ট ফ্লোরের একদম লাস্ট রুম। তো এটাতে কোনো সি ভিউ অ্যাজ সাচ ছিল না, কিন্তু এটাতে একটা ডেডিকেটেড ব্যালকানি আছে, আর আপনাদের দেখে নিতে পারছেন যে এই রুমটা ঠিক কতটা বড় আর স্পেশিয়াস ছিল। নিচের গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো কিন্তু এদের কম্পারেটিভলি আমি দেখেছিলাম ওটা অনেকটাই কনজেস্টেড, তাই আমি বারবারই বলবো যারা এই জায়গাটা অ্যাভেল করবেন অবশ্যই ফার্স্ট ফ্লোরের রুমসগুলোই এদের নেবেন, কারণ গ্রাউন্ড ফ্লোরের রুমসগুলো কিন্তু অনেকটাই ছোটো। প্রাইস নিয়ে অ্যাজ সাচ কোনো ডিফারেন্স নেই, হয়তো 500-600 টাকার ডিফারেন্সে এই রুমটা আপনারা পেয়ে যাবেন, কিন্তু এর সাথে পাবেন এই যে এই অ্যাডেড বোনাস হলো এই ব্যালকানিটা, সেপারেট ডেডিকেটেড ব্যালকানি। শীতকালে সকালবেলায় রোদ পোয়ানোর জন্য একদম আদর্শ স্থান। আর দেখতেই পাচ্ছেন সামনে একদম একটু গেলেই হলো বিচ, তো একদমই আদর্শ লোকেশন। যদিও এবারটা যেহেতু একটু রাশ ছিল তাই আমরা প্রপার সি ভিউ পাইনি। আর এটা হলো এদের ডেডিকেটেড সুইমিং পুল। বলে রাখি যে এখানে কিন্তু ওয়ার্ম ওয়াটার নেই, এখানে কোল্ড ওয়াটারই জেনারেলি এরা রান করায়, তাই একটু যেদিনকে রোদটা ভালো উঠবে সেদিনকে আপনারা এই পুলটাও অ্যাভেল করে নিতে পারবেন। থেকে একটু এগিয়ে গিয়ে আপনারা পাবেন একটা প্রপার চিল আউট করার প্লেস। দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা এরকম গ্রুপে করে দেওয়া আছে, এরকম ওদের নিজস্ব 4টে এরিয়া আছে, যেখানে আপনারা সন্ধ্যেবেলাটা বা হয়তো একদম আর্লি মর্নিং ব্রেকফাস্ট এখানেও করতে পারেন। তো এখান থেকে এগিয়ে গিয়ে যে মেন গেটটা আছে এখান থেকে নেমে গেলেই পাবেন আপনাদের মেন মন্দারমণি বিচ। তাই আর একদম টাইম ওয়েস্ট না করে নেমে গেলাম এই রাস্তাটা ধরেই আমাদের মন্দারমণি বিচের দিকে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে প্রায় সেদিনকে বিকেল হয়ে গেছিলো, প্রায় 4-5টা বেজে গেছে, আর প্রায় সানসেট টাইম ছিল। আর এই সানসেট টাইমে খুব একটা বেশি সময় যেহেতু হাতে ছিল না, কারণ একটু পরেই এদের হাই টাইডটা আসবে আর জল প্রায় সমান লেভেলেই উঠে আসবে, তখন এইসব জায়গাগুলো দিয়ে আর হাঁটা যাবে না। তাই অল্প একটা শর্ট ওয়াক নেওয়ার চেষ্টা করেছিলাম মোহনা অবধি, কারণ একটু এগিয়ে গিয়ে রাইট হ্যান্ড সাইডে পড়ে এদের মেন মোহনাটা, যেখানে এসে একটা রিভার এসে পড়ছে ডিরেক্টলি এই সমুদ্রের মধ্যে, সিনিক স্পট খুব। কিন্তু মোটামুটি এতটাই অন্ধকার হয়ে আসছিলো, আর ডিস্টেন্সটা মোটামুটি তখনও আমাদের হয়তো লাগতো যেতে আরও 20-25 মিনিট হেঁটে যদি যেতাম, তাই সেদিনকে আর ওই জায়গাটায় যাইনি, নেক্সট দিনকে ওয়েট করছিলাম। কিন্তু ওই সময়টা কাজে লাগিয়ে বানিয়ে নিয়েছিলাম এই সুন্দর স্যান্ড হাউসটা। তো আপনারা জানাবেন কমেন্টসে যাদের এই স্যান্ড হাউসটা ভালো লেগেছে। তো মোটামুটি এই করতে করতেই প্রায় আমাদের সেদিনকে সূর্য সানসেট হয়ে গেল। আর যেটার জন্য মেনলি মন্দারমণি আসা, সেটা তো আপনাদের না দেখালেই নয়, সেটা হলো এই সমুদ্রের জলে কিছুক্ষণ পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকা। এটা শীত হোক বা বর্ষা হোক, আপনাদের কিন্তু এই যে ফিলিংটা হয় যখন আমরা একটা সমুদ্রের জায়গায় আসেন ঘোরার জন্য, এটার সঙ্গে কিন্তু অন্য যে কোনো কিছু আনপ্যারালেল। এটা আমি বলছি যে পাহাড় এতটা ভালোবাসে, আমি জেনারেলি সি সাইড এতটা প্রেফার করি না, কিন্তু তাহলেও কিন্তু এই এক্সপিরিয়েন্সটা সত্যি একটা অন্য মাত্রা দেবে আপনাদেরকে এই সি সাইডে যারা আসছেন। নেক্সট ভিডিওতে আসছে মন্দারমণির ডিটেল ট্রিপ।